তো সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা হলো গিয়ে কন্ডিশনাল প্রোগ্রামটা দেখব। তো গত ক্লাসে সবার একটা অ্যাসাইনমেন্ট ছিল। তো ক্লাস শুরু করার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। ইরাম মাহমুদ আলহামদুলিল্লাহ। আহ, আহ, সিনচ্যান ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আর আজকে আমরা লিপ ইয়ার নিয়ে কথাবার্তা বলবো। তো লিপ ইয়ার রিগার্ডিং কথাবার্তা যাব, তারপর গত ক্লাসে একটা কন্ডিশনাল প্রোগ্রাম ছিল সেটা নিয়েও আমরা একটু ডিসকাশন করব। তো গত ক্লাসে আমাদের যেটা আহ, মানে একটা প্রবলেম ছিল সেটা হলো গিয়ে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম আর ফ্লো চার্ট আর সি প্রোগ্রামটা আমি করতে বলছিলাম। তো অনেকেই আমাকে করছেন, করে দেখাইছেন। তো আলহামদুলিল্লাহ আমি সবার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপনারাও বাসায় থাকেন, সেফ সাইডে থাকেন। আর হলো গিয়ে বন্ধের টাইমে যে পড়ালেখার পার্টটা সেটা কমপ্লিট করতে থাকেন। কারণ প্রত্যেকটা জিনিসেরই ভালো ও খারাপ দিক আছে। যেমন এটার ভালো দিকটা হচ্ছে আপনারা বাসায় আছেন, পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন, তো এটাকে বেস্ট ইউটিলাইজেশন করেন টাইমটা। তো আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম আর ফ্লো চার্ট আর সি প্রোগ্রামটা করতে দিছিলাম। তো আপনাদেরকে একটু বলে রাখি এখন থেকে হলো গিয়ে আহ, আচ্ছা, আমি কোড ব্লকস আশিক, আমি কোড ব্লকস এর ইনস্টলেশনটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি ডেফিনেটলি দেখাবো, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, নেক্সট ক্লাসে আমি অবশ্যই সেটা দেখাবো। তো আপনারা যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্ট গুলো করে আমাকে যেই দিন যে ক্লাসটা থাকে ওই দিন ওই ক্লাসের কমেন্ট সেকশনে হলো গিয়ে পোস্ট করবেন। তাহলে আমার জন্য খুব ইজি হয়। তো আপনারা বিভিন্ন জায়গায় ইনবক্স করেন, কেউ আমার নিজের প্রোফাইলে ইনবক্স করেন, কেউ ঢাকা কলেজের সাইডে ইনবক্স করেন, তাহলে একটা ট্র্যাক থাকে। আর আপনারা যেমন আজকের ক্লাসে আমি যে অ্যাসাইনমেন্টটা দিব এটা যখন আপনি এই জায়গায় পোস্ট করবেন তখন অন্যরা যারা এটা দেখতে আসবে তারা এখান থেকে হলো গিয়ে হলো যে বিষয়টা বুঝতে পারবে। তাদেরও যদি কোনো কোশ্চেন থাকে ওইখান থেকে সলভ হয়ে যাবে। তো যাই হোক, তো আমরা সবার প্রথমে অ্যালগোরিদমটা দিয়ে স্টার্ট করতেছি। অ্যালগোরিদম, তো গত দিনেরটা দিয়ে স্টার্ট করতেছি স্টেপ ওয়ান। তো স্টেপ ওয়ানে আমরা সবার প্রথমে কি করব, স্টার্ট করি স্টেপ টু। আচ্ছা, আমি কি দুইটি সংখ্যার দিছিলাম নাকি দুইটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগোরিদম আর ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম দিছিলাম? দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা দিছিলাম নাকি দুটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগোরিদম আর ফ্লোচার্ট দিছিলাম? একটু একটু আমাকে কি কাইন্ডলি কমেন্ট সেকশনে একটু জানানো যাবে? ওকে, জাস্ট আমি একটু এনশিওর হয়ে নিচ্ছি আসলে আমি আপনাদেরকে কি অ্যাসাইনমেন্টটা দিছিলাম সেটা একটু এনশিওর হয়ে নিচ্ছি। আচ্ছা, দুটি সংখ্যার ভাগফল, থ্যাংক ইউ। হলো গিয়ে মীর মুস্তফা তাহমিদের কাছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দুটি সংখ্যা একটা এক্স কমা ওয়াই নিব। এক্স কমা ওয়াই নিই,
কারণ আমার লব আছে আর তার সাথে কি আছে, হর আছে। তো এক্স আর আমি কি নিলাম, ওয়াই নিলাম। এখন স্টেপ থ্রিতে আমার যে কাজটা করতে হবে, যে আমি ইকুয়েশনটাকে কিভাবে ধরবো। লাইক আমি প্রথম সংখ্যাটাকে কি ধরতে পারি, লব ধরতে পারি, নিচের সংখ্যাটাকে হর ধরতে পারি। একইভাবে উপরের সংখ্যাটা আমি একভাবে এভাবে ইকুয়েশন ক্রিয়েট করতে পারি, অথবা আমি হলো গিয়ে এভাবে ইকুয়েশন ক্রিয়েট করতে পারি। দুইভাবে ইকুয়েশন ক্রিয়েট করা যায়। আমি যদি এভাবে ইকুয়েশন ক্রিয়েট করি তাহলে হচ্ছে y নট ইকুয়াল আমি কি দিব, জিরো দিব। ওকে, গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা করাচ্ছি, দুটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। আর এখানে আমি দিব x নট ইকুয়াল জিরো। তো যেভাবেই আপনি নেন না কেন, যেভাবে ইকুয়েশনটা সাজান না কেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি লব হিসেবে কাকে নিতে চাচ্ছেন বা হর হিসেবে কাকে নিতে চাচ্ছেন। একইভাবে হলো গিয়ে হর মানে আপনি যদি এক্স কে লব ধরেন, ওয়াই কে হর ধরেন, তখন লিখতে হবে ওয়াই নট ইকুয়াল জিরো। কারণ ভাগের ক্ষেত্রে আপনার এটা চেক করে নিতে হবে যে আপনার হরটা জিরো কিনা। কারণ আমরা জানি জিরো দিয়ে কি করা যাবে না, ভাগ করা যাবে না। ওইটার রেজাল্ট কি আসবে, ম্যাথ এরর আসবে, মান ডিফাইন্ড আসবে, এটা আমরা ক্যালকুলেট করতে পারবো না। একইভাবে আমরা যদি জেড ইকুয়াল ওয়াই বাই এক্স লিখি, তখন এক্স নট ইকুয়াল জিরো দিবে। তো যাই বলি না কেন, প্রথমটাই আমরা কি হিসেবে ধরবো, লব হিসেবে ধরবো। তো আমি হলো গিয়ে ওয়াই নট ইকুয়াল কি দিব, জিরো দিব। কারণ আপনি যদি একটু ক্যালকুলেটরের কথা চিন্তা করেন বা হাতের সামনে যদি ক্যালকুলেটর থাকে, সেখানে ইনপুট দিয়ে আপনি দেখতে পারেন। আপনি যখন ইনপুটটা ক্যালকুলেটরে দিবেন, দেওয়ার সময় হলো গিয়ে দেখবেন যে আপনার হলো গিয়ে প্রথমটাকে লব ধরা হচ্ছে, সেকেন্ডেরটাকে কি ধরা হচ্ছে, হর ধরা হচ্ছে। ওকে, তো এখন দেখেন, যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে আমরা এক নাম্বার দিয়ে z ইকুয়াল এক্স বাই কি দিতে পারবো, y। তারপর দুই নাম্বার আমরা কাকে প্রিন্ট করে দিব, z কে প্রিন্ট করে দিব। ওকে, আর যদি আমাদের নো হয় তাহলে হলো গিয়ে আমরা লিখব ম্যাথ এরর, যেটা ক্যালকুলেটরে শো করে। আর স্টেপ ফোর, প্রোগ্রাম এন্ড করি। তো এটা আমাদের অ্যালগোরিদমটা। আমরা প্রসেসটা করে নিলাম কেমনে, যে আমরা ফার্স্টে সিস্টেমটাকে স্টার্ট করব। স্টার্ট করার পর ইউজার যে ইনপুট দিবে তার একটা আমি এক্স এ স্টোর করব আর একটা ওয়াই তে স্টোর করব। দেন আমি হলো গিয়ে চেক করে নিব, যেহেতু আমি ইকুয়েশন এটাকে কনসিডার করছি মনে মনে, তো আমি দেখতেছি যে ওয়াই কি আমার হর, তাই আমি ওয়াই নট ইকুয়াল জিরো দিলাম। যে আমি এখান থেকে আইডেন্টিফাই করব যে হরটা জিরো কিনা। যদি হর জিরো না হয় তাহলে হলো গিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করব। আর যদি হর জিরো হয়ে যায় তখন আমরা কি দিয়ে দিব, ম্যাথ এরর দিয়ে দিব। এটা আমাদের অ্যালগোরিদমটা। এবার এটার ফ্লো চার্টটা আমি ড্র করতেছি, একটু লক্ষ্য করেন। ফার্স্টে আমরা স্টার্ট দিলাম, দেন আমরা ইনপুট দিব, ইনপুটের জায়গায় এক্স কমা ওয়াই। তারপর হলো গিয়ে আমরা কন্ডিশনাল বক্স দিব, y not equal 0। ওকে, যদি yes হয় z equal x বাই আমরা y করব, দেন আমরা z কে প্রিন্ট করে দিব। আর ফাইনালি যদি নো হয় আমরা এরর প্রিন্ট করব। ওকে, ম্যাথ এরর বা এরর একই কথা। তো আমরা এরর প্রিন্ট করব। ম্যাথ এরর লিখে দিই, ম্যাথ এরর আমরা হলো গিয়ে প্রিন্ট করে দিব। ঠিক আছে, ওকে। তো এবার আমরা আমাদের সি প্রোগ্রামটা স্টার্ট করি। তো সি প্রোগ্রামে আমাদের ফার্স্টে আসবে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপর আসবে হ্যাশ include conio ডট এইচ, তারপর আসবে মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, আর এখানে আমরা গেট ch দিব। ঠিক আছে, গেট ch দিব। তো এখন এই জায়গাটাতে আমরা হলো গিয়ে আমাদের ভ্যারিয়েবল প্রোগ্রামে কয়টা আছে,
একটু কাইন্ডলি আপনারা বলতে পারবেন আমাদের এই প্রোগ্রামটাতে কয়টা ভ্যারিয়েবল আছে? কয়টা ভ্যারিয়েবল আছে আমাদের এই প্রোগ্রামটাতে? সাফি জামান অ্যান্সার দিছে দুইটা, মোহাম্মদ তরিকুল ইসলাম অ্যান্সার দিছে দুইটা, ইরাম মাহমুদ, হাসান আশিক, ফাইম ফয়সাল নিলয়, পার্সিয়া সাহা, তারপরে হচ্ছে হলো গিয়ে পার্সিয়া সাহা অ্যান্সার দিছে তিনটা, ফাইম ফয়সাল নিলয় পর্যন্ত দুইটা অ্যান্সার দিছে, এটা দুইটা হবে না, তিনটা ভ্যারিয়েবল হবে। তারপর উম্মে জান্নাতুল ফেরদৌস, তার অ্যান্সারটাও ঠিক আছে দুইটা। তারপর না, দুইটা না, সরি, উম্মে জান্নাতুল ফেরদৌসেরটা ভুল আছে, এটা তিনটা হবে। মীর মোস্তফা তাহমিদ, তারটা ঠিক আছে। তারপর জুলিয়ান খান, তারটাও ঠিক আছে তিনটা। ইমরুল কায়েস, তারটাও ঠিক আছে তিনটা। কাউসার, তারপর নূর আলম আকিব, তারটাও ঠিক আছে। কাউসার আহমেদেরটা ঠিক নাই। তারপর নাইম দুর্জয়, তারটাও ঠিক আছে। মাহমুদ হাসানেরটাও ঠিক আছে। তো আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, আর একটা হচ্ছে জেড। আর এটার ডাটা টাইপ হবে হলো গিয়ে ফ্লোট। কারণ আমাদের এখানে লাইক হচ্ছে হলো গিয়ে আমরা যে ডিভিশন ক্যালকুলেট করব, তারপর শান্ত, নিভান, তারপর আব্দুল মান্নান সর্দার, তাদের সবারটা ঠিক আছে। রিয়াজুর রহমান, সানোয়ার, তারটাও ঠিক আছে। ওকে। তো আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে হলো গিয়ে তিনটা, আর এদের ডাটা টাইপ হবে ফ্লোট। কারণ আমাদের ইনপুটটা ইন্টেজারও হইতে পারে, ফ্র্যাকশনও হইতে পারে। তো এখানে আমরা দিব প্রিন্ট এফ এন্টার নাম্বার, বা এন্টার ফার্স্ট নাম্বার দিলাম। ওকে, তারপর হচ্ছে হলো গিয়ে স্ক্যান এফ, আমরা হচ্ছে পার্সেন্টেজ এফ দিব, কমা, এন্ড আমরা হচ্ছে এক্স কে নিয়ে নিলাম। ঠিক আছে? ওকে স্যার। স্যার ফ্লো চার্ট বক্সে দুইটা দিছেন স্যার। ফ্লো চার্ট বক্সে এটা হচ্ছে আমার ইনপুট, ইনপুট কিন্তু আমার জেড না, একটু মনে রাখতে হবে। এখানে আমার ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই, আর জেড হচ্ছে আমার আউটপুট ভ্যারিয়েবল। তো আমার টোটাল ভ্যারিয়েবল দাঁড়াচ্ছে তিনটা, দুইটাতে ইনপুট হবে আর একটার থেকে আমি কি পাবো, আউটপুট পাবো। ঠিক আছে, এখন আমি এখানে এক্স ওয়াই জেড দিতে পারবো না, কারণ আমি জেড এর জন্য তো ইনপুট নিচ্ছি না, এটা একটু মাথায় রাখতে হবে সবাইকে। ঠিক আছে, আমরা এখানে জেড এর জন্য ইনপুট নিচ্ছি না। ওকে। তো এখন একইভাবে আমি এদেরকে হচ্ছে কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে এই জায়গাটাতে আমি এদেরকে পেস্ট করে দিলাম। তো এই জায়গায় আমাদের আসতেছে এন্টার সেকেন্ড নাম্বার। তো আমি সেকেন্ড নাম্বার নিলাম, তো এই জায়গায় আমাদের আসবে হলো গিয়ে ওয়াই। তারপর আমি হচ্ছে হলো গিয়ে চেক করে দেখব যে আমার ভাগশেষটা, মানে আমার হচ্ছে হলো গিয়ে হরটা জিরো কিনা। তো এটার জন্য আমি ইফ দিব, ইফের পর আমি হচ্ছে ওয়াই নট ইকুয়াল জিরো দিব। ওকে। এখন সবাই একটু টেনশনে পড়ে গেছেন, স্যার আপনি এখানে চিহ্ন দিছেন ওয়াই, এভাবে করে নট ইকুয়াল জিরো দিছেন। স্যার একটু বলে রাখি, আপনি কিবোর্ড দিয়ে যখন কোডিং করবেন এই সিম্বলটা আপনার কিবোর্ডে পাবেন না। তো কিবোর্ডে এই সিম্বলটাকে উপস্থাপন কেমনে করা হয়, এই সিম্বলটাকে উপস্থাপন করা হয় ঠিক এভাবে। এখানে যে আমি আশ্চর্যসূচক চিহ্নটা দিছি, এই আশ্চর্যসূচক চিহ্নটাকে বলা হয় নট। আর এটা আপনারা সবাই জানেন এটাকে বলা হয় ইকুয়াল। তার মানে এখানে কি দাঁড়াইছে, এটাকে নট ইকুয়াল বলা হচ্ছে। ঠিক আছে স্যার? ওকে। আচ্ছা। তো এখন আমরা y নট ইকুয়াল জিরো দিলাম, তো আমাদের এখানে আমরা কন্ডিশনটা সেট করব z ইকুয়াল এক্স বাই ওয়াই, সেমিকলন। তারপর হচ্ছে হলো গিয়ে প্রিন্ট এফ পার্সেন্টেজ, পার্সেন্টেজ এফ, কমা, জেড, সেমিকলন। ওকে। আর এখানে আমি নো এর জায়গায় কি বসাবো স্যার, এলস। প্রিন্ট এফ
এই জায়গায় বসায় দিব কি আমি ম্যাথ এরর। ওকে, তো একটু লক্ষ্য করেন যে আমরা ফার্স্টে ইউজারের কাছ থেকে দুইটা ইনপুট নিয়েছি, নেওয়ার পর এই ইফ এর বক্সটার মধ্যে আমরা এটা ক্যালকুলেট করে দেখতেছি যে ক্যালকুলেট করে দেখতেছি যে ওয়াইয়ের ভ্যালু যাতে জিরো না হয়। ঠিক আছে, হ্যাঁ ওইটা ইকুয়াল ইকুয়াল দিয়েও দিয়া কিবরিয়া করা যায়, ওটা কোনো ব্যাপার না, কন্ডিশন বিভিন্নভাবে সেট করা যায়। তো আমি এভাবে করে সেট করছি যে ওয়াইয়ের ভ্যালু কখনো কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। ঠিক আছে, যদি ওয়াইয়ের ভ্যালু জিরো হয় তাহলে হচ্ছে ডিরেক্ট কি শো করবে, ম্যাথ এরর। আর যদি জিরো না হয় তাহলে এইটা কি করবে, কাজ করবে। ঠিক আছে, তো আমি প্রোগ্রামটাকে বিল্ড করতেছি, প্রোগ্রামটাকে বিল্ড করলাম। এবার আমি রান করব। তো রান করার সময় ফার্স্টের ভ্যালু 3 নিলাম, নিচেরটা 0 নিলাম, আমার কি শো করতেছে, ম্যাথ এরর শো করতেছে। ঠিক আছে, এখন আমি আবার এটাকে বিল্ড করলাম, আমি এ জায়গায় হচ্ছে 5 নিলাম, আমি আবার 5 নিলাম, তো ফার্স্টের ইনপুটটা আমার লব হিসেবে যাচ্ছে, আমার রেজাল্ট কি আসতেছে, 1 শো করতেছে। ঠিক আছে, তো আমাদের ক্যালকুলেশনটা ঠিক এভাবে করে কি করবে, শো করবে। ওকে, তো আমাকে আসলে ইনবক্সে অনেকে কমেন্ট করছে একটা বিষয় নিয়ে কথাবার্তা, এটা আমার আসলে বলা উচিত। সেটা হচ্ছে অনেকে আমাকে কোশ্চেন করছে, স্যার ইন্টেজার মেইন, রিটার্ন জিরো, এগুলোর মধ্যে দরকারটা কি? আচ্ছা, আব্দুর রহমান সোহান জিজ্ঞেস করছে যে স্যার অ্যালগোরিদমে আমি কি আশ্চর্যসূচক মানে চিহ্ন দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আপনি যদি আপনার অ্যালগোরিদমে এই জায়গাটাতে, আমি তো আপনাদেরকে বুঝাবো দেখে এই কাজটা করছি, আপনি যদি শুরুতেই এই জায়গায় আশ্চর্যসূচক চিহ্ন তারপর ইকুয়াল দিয়ে দেন তাহলে আসলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আশ্চর্যসূচক চিহ্ন তারপরে হচ্ছে হলো গিয়ে ইকুয়াল জিরো, এটা দিলেও চলবে। তো আমি যে কোশ্চেনটাতে আসতে চাচ্ছি, যে অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার মেইন, তারপর হচ্ছে হলো গিয়ে ইন্টেজার মেইন, তো মেইন, মেইন ফাংশন, ইন্টেজার মেইন, তারপর স্যার রিটার্ন জিরো, আর ভয়েড মেইন। তো এগুলোর মধ্যে স্যার ডিফারেন্স কি? ফার্স্ট অফ অল আপনাদেরকে একটু বলে রাখি, মেইন আর ইন্টেজার মেইন দুইটাই সেম, দুইটার ক্ষেত্রেই আমাদেরকে কি করতে হবে, রিটার্ন জিরো দিতে হবে। এখন এই দুইটার ক্ষেত্রে আমি যদি রিটার্ন জিরো না দিই আমাকে একটা কি করবে, ওয়ার্নিং শো করবে। মেইন আর ইন্টিজার মেইন দুইটাই সেম, তো এদের ক্ষেত্রে আপনার রিটার্ন জিরো দিতে হবে। আপনি যদি রিটার্ন জিরো না দেন তাহলে হচ্ছে একটা ওয়ার্নিং জেনারেট করবে, মনে করেন আপনার কম্পাইলার থেকে। আর ভয়েড মেইন যদি থাকে এটা ইন্ডিকেট করে যে এটা কোনো ধরনের ভ্যালু রিটার্ন করবে না। এখন প্রশ্ন হলো যে রিটার্নটা কাকে করবে? আসলে আমরা কম্পিউটারে যে প্রোগ্রামগুলো করতেছি এই প্রোগ্রামগুলো কন্ট্রোল করে হলো গিয়ে আমাদের অপারেটিং সিস্টেম। আমরা এখন যে দুইটা সংখ্যার ভাগফল নির্ণয় করছি এটা কি একটা প্রোগ্রাম? কম্পিউটারে যত প্রোগ্রাম রান করা হয় সকল প্রোগ্রাম মনে করেন মনিটর করে হলো গিয়ে অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেমের সহায়তা ছাড়া আপনি কখনোই কোনো প্রোগ্রাম রান করতে পারবেন না। যেমন কথাটা ঠিক এভাবে বলি, আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকার কারণেই আমি হচ্ছে এই কোড ব্লকস নামক কম্পাইলারটা ইনস্টল করতে পারছি আর তার মধ্যে প্রোগ্রামটাকে আমি এক্সিকিউট করতে পারছি। এখন এই প্রোগ্রামটা যখনই এক্সিকিউট হবে তখন অপারেটিং সিস্টেম প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান করতেছে কিনা, রান করা শেষ হয়েছে কিনা সেটা চেক করে দেখে। যখন আপনি প্রোগ্রামটাতে রিটার্ন জিরো দেন তখন অপারেটিং সিস্টেম এটা বুঝে নেয় যে আপনার প্রোগ্রামটা সাকসেসফুলি কি হয়েছে, শেষ হয়েছে। আর আপনি যদি রিটার্ন জিরো না দেন তখন সে হচ্ছে একটা ওয়ার্নিং জেনারেট করে যে সে এটাতে শিওর না যে প্রোগ্রামটা ঠিকঠাক মতো টার্মিনেট হয়েছে কিনা। যেমনটা আপনারা যখন হচ্ছে হলো গিয়ে ক্লাসে আসেন, বিশেষ করে ঢাকা কলেজের স্টুডেন্টরা জানবে যে তারা যখন ক্লাসে আসে ক্লাসে ঠিকঠাক মতো আসছে কিনা, তাদের বাসায় হচ্ছে হলো গিয়ে একটা মেসেজ যায়, যদি আসে তাহলে কোনো মেসেজ যায় না। আবার অনেক ক্ষেত্রে মনে করেন যে কোনো টেকনিক্যাল ইস্যুসের কারণে মেসেজ যায়, ওইটা আলাদা হিসাব। তো ইন জেনারেল যেটা হয় যে গার্ডিয়ানের কাছে মনে করেন না আসলে মেসেজ যায়, এই যে স্টুডেন্টটা ঠিকমতো আসছে কি আসে নাই সেটা যে একটা কনফার্মেশন যাচ্ছে, এটাকে মূলত বলা হয় রিটার্ন টাইপ। ঠিক আছে, যেমন আপনাদের গার্ডিয়ানরা যদি আমাদেরকে জিজ্ঞেস করে এই লাইভ ক্লাসটা কি আমার মানে বাচ্চারা করছে কিনা, তো আমরা তাকে এই স্ক্রিন থেকে আমরা হচ্ছে কমেন্ট থেকে তাকে হচ্ছে হলো গিয়ে
ওকে। তো লাইক হচ্ছে হলো গিয়ে যে মনে করেন যে গার্ডিয়ানরা জিজ্ঞেস করে যে আজকে ক্লাস করছে কিনা। তো গার্ডিয়ানদেরকে যখন আমরা একটা রিটার্ন জানাবো, ধরেন গার্ডিয়ান হচ্ছে অপারেটিং সিস্টেম, আপনারা যে লাইভ ক্লাস করতেছেন এটা একটা প্রোগ্রাম, আর এই লাইভ ক্লাসটাতে আপনারা করছেন কিনা, মানে ঠিকঠাক মতো করছেন কিনা সেটার যে আমরা একটা রিপ্লাই দিব সেটাকে মূলত বলা হয় রিটার্ন টাইপ। তো মেইন ফাংশন আর ইন্টিজার মেইন ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রিটার্ন টাইপটা ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, রিটার্ন টাইপটা ডিক্লেয়ার করতে হবে। যেমন আমি এখানে কোনো রিটার্ন টাইপ ডিক্লেয়ার করি না, এটাতে কোনো প্রোগ্রামিং এরর আসে না। কিন্তু ভয়েড মেইনের ক্ষেত্রে আপনার যদি আপনি মেইন ফাংশনের সাথে ভয়েড দিয়ে দেন, দ্যাট মিন্স এই প্রোগ্রামটা কোনো ধরনের ভ্যালু রিটার্ন করবে না। ঠিক আছে, এটা কোনো ধরনের ভ্যালু রিটার্ন করবে না। ওকে। তো এটা হচ্ছে মেইন ফাংশন, ইন্টিজার মেইন এবং ভয়েড মেইনের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, আপনি রিটার্ন জিরোর পরিবর্তে অন্য কোনো ভ্যালু দিতে পারেন, কিন্তু কম্পিউটার যেহেতু কাজ করে জিরো আর ওয়ানের মাধ্যমে, তো আপনি যখন জিরো দিবেন, তো মানে কম্পিউটার এই কোডটার মাধ্যমে বুঝে নেয় যে প্রোগ্রামটা টার্মিনেট সাকসেসফুলি হয়েছে। ঠিক আছে, তো অন্য ভ্যালু দিলে কম্পিউটার সেটা বুঝবে না। কম্পিউটারকে যদি আপনি রিটার্ন জিরো দেন, তখন হচ্ছে যে কম্পিউটার বুঝবে যে হ্যাঁ আমার প্রোগ্রামটা ঠিকঠাক মতো টার্মিনেট হয়েছে। ওকে। ঠিক আছে স্যার। জুলিয়ান খান, সেটা হচ্ছে হলো গিয়ে বাস্তবে ভয়েড মেইনের ইয়েটা কি, আপনি যদি আপনার মেইন ফাংশনটার ব্যাপারে যদি কনফিডেন্ট হন যে আমার মেইন ফাংশনটা আমি যেটা করছি সেটাতে কোনো ধরনের এরর হওয়ার চান্স নাই, তাহলে আপনি ভয়েড মেইন ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে ভয়েড মেইন ইউজ করছেন সেটাতে যদি টুকিটাকি কোনো ভুল হয়, তখন হচ্ছে হলো গিয়ে ওই ফাংশনটাকে আমরা কি করব, আটকায় দিব। ঠিক আছে, মানে অপারেটিং সিস্টেম সেই প্রোগ্রামটাকে কি করবে, ব্লক করে দিবে, সেটাকে আর এক্সিকিউট করবে না। লাইক এরকম, ধরেন আমি আপনাকে চিনি। ঠিক আছে, তো এখন আমি আপনাকে চিনি, আপনার প্রতি আমার খুব সফট কর্নার আছে। আপনি যখন আসলেন, আপনার দেখা গেছে যে আপনি পরীক্ষা দিতে আসলেন বা আপনি কলেজের ক্লাসে আসলেন, আপনার হচ্ছে আইডি কার্ড নাই, তাও আমি আপনাকে চিনি দেখে আপনাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, ইন্টেজার মেইন এটা ঘটনা। কিন্তু আমার জায়গায় যদি আমার ফাংশনে জাস্ট বলে দেয় ভয়েড মেইন, যে এই স্টুডেন্টটা যখন ক্লাসে ইন করবে তার প্রত্যেকটা অ্যাট্রিবিউট ঠিকঠাক মতো চেক করতে হবে, তার আইডি কার্ড আছে কিনা, সে প্রপারলি ড্রেস আপ করছে কিনা, এগুলো প্রত্যেকটা ঠিকঠাক মতো এক্সিকিউট দেখতে হবে। এই প্রত্যেকটার ভিতরে একটাও যদি মিসিং থাকে, তাহলে আমি প্রোগ্রামটাকে কি করব না, এক্সিকিউট করব না, লাইক স্টুডেন্টটাকে ক্লাসে ইন করতে দিব না। এটা হচ্ছে ভয়েড মেইন আর ইন্টিজার মেইনের মধ্যে ডিফারেন্সেস। ঠিক আছে, তো এটা নিয়ে আরো অনেক কথাবার্তা বলা হবে, যেহেতু আমাকে আজকে অন্য টপিকও কভার করতে হবে, তো আমি সেদিকেই যাব। ঠিক আছে, তো আমি জাস্ট আজকে বেসিক জিনিসটা বলছি যে আপনার মেইন ইন্টিজার মেইন যদি থাকে, আমি দেখেন আপনাকে একটু দেখাই, আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। যে আমি এখানে প্রোগ্রামটা যখন রান করছি, এখানে কিন্তু দেখেন কি করছে, ওয়ার্নিং শো করছে। ঠিক আছে, ওয়ান ওয়ার্নিং দিচ্ছে, আমি কিন্তু কোনো রিটার্ন টাইপ দিই নাই। এখন মনে করেন আমি এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে ইন্টিজার মেইন দিলাম, আমি এই জায়গাটাতে হচ্ছে ইন্টিজার মেইন দিলাম। ইন্টিজার মেইন দেওয়ার পর গেট সিএইচ, আর এখানে আমি কি দিলাম, রিটার্ন জিরো। ওকে, ওয়ার্নিং এজন্যই দিছে কারণ মনে করেন অপারেটিং সিস্টেমের কাছে কোনো রিপ্লাই যায় নাই। এখন আমি প্রোগ্রামটাকে যদি বিল্ড করি, দেখেন কোনো ধরনের ওয়ার্নিং আমাকে কি করে নাই, শো করে নাই, কারণ অপারেটিং সিস্টেমের কাছে অলরেডি মেসেজ গেছে যে প্রোগ্রামটা সাকসেসফুলি কি হয়েছে, টার্মিনেট হয়েছে। ঠিক আছে, প্রোগ্রামটা সাকসেসফুলি আমার টার্মিনেট হয়েছে। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি যদি এখানে মেইন ফাংশন দিই, মেইন ফাংশন দিয়েও আমি যদি এটাকে বিল্ড করি, আচ্ছা মেইন ফাংশন দিলে হবে না, সরি ইন্টিজার মেইন দিতে হবে। তো ইন্টিজার মেইন দিয়ে আমি যখন প্রোগ্রামটাকে বিল্ড করলাম, আমি যখন এটাকে রিটার্ন করব, তখন আমার কোনো ধরনের কি করবে না, ওয়ার্নিং শো করবে না। ঠিক আছে। ওকে, আচ্ছা আমার কম্পাইলারে একটু প্রবলেমের কারণে এটা হইতেছে যে আপনার যদি কোনো ফাংশনে আপনি যদি রিটার্ন জিরো করেন, তার মানে ওই প্রোগ্রামটা সাকসেসফুলি কি হবে, আপনার টার্মিনেট হবে। তো ইন্টিজার মেইন দিলে অবশ্যই রিটার্ন টাইপ দিতে হবে, বাট ভয়েড মেইন দিলে কোনো ধরনের রিটার্ন টাইপ দিতে হবে না। এটা হচ্ছে ডিফারেন্স। আর রিটার্ন টাইপ কাকে দিতে হবে, অপারেটিং সিস্টেমকে। তার মানে একটা কথা, যে এখন থেকে আমরা হচ্ছে ইন্টিজার মেইনটাই ইউজ করব। ইন্টিজার মেইন
আপনার ইউজ করলে অপারেটিং সিস্টেমকে রিটার্ন টাইপ জিরো দিতে হবে। বাট ভয়েড মেইন যদি আপনি ইউজ করেন, তাহলে ভয়েড মেইন ইউজ করলে এই ফাংশনটা অপারেটিং সিস্টেমকে কোনো ধরনের ভ্যালু কি করবে না, রিপ্লাই দিবে না। আচ্ছা তানভীর হাসান, আপনাকে একটু বলি যে ইফ কন্ডিশনের পাশে ইফ কন্ডিশনের পাশে আপনার কখনো সেমিকলন দেওয়া যাবে না। ইফ কন্ডিশনের পাশে সেমিকলন দেওয়া যাবে না। আপনি যদি এই জায়গায় সেমিকলনটা দিয়ে দেন, তার মানে আপনার কন্ডিশন আর পরবর্তী লাইনে যাবে না, কন্ডিশন শুরু হওয়ার আগেই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এটার জন্য আপনি কখনো কি করতে পারবেন না, সেমিকলন দিতে পারবেন না। ওকে, তো মেইন, ভয়েড মেইন, ইন্টিজার মেইনের মধ্যে ডিফারেন্স বুঝছেন? তো আমি একটু কারেকশন করে বলি যে আপনার হচ্ছে ইন্টিজার মেইন ইউজ করতে হবে, ইন্টিজার মেইন, ভয়েড মেইন। আপনি যদি মেইন ফাংশন ইউজ করেন, তাও হচ্ছে আপনাকে কি করবে, ওয়ার্নিং শো করবে, প্রোগ্রাম রান করবে, ওয়ার্নিং শো করবে, কারণ হচ্ছে হলো কি অপারেটিং সিস্টেম কোনো ধরনের রিপ্লাই পায় নাই। ঠিক আছে, যেমন আমি যদি এই জায়গাটাতে মেইন ফাংশনটা ইউজ করি আর আমি যদি এটাকে বিল্ড করি, আমার এখানে ওয়ার্নিং শো করতেছে। ঠিক আছে, কারণ আমার অপারেটিং সিস্টেমের কাছে কি যায়নি, রিপ্লাই যায়নি। এখন আমি যদি এই জায়গায় ইন্টিজার মেইন ইউজ করি, তো আমি এটাকে যদি বিল্ড করি, এখন কিন্তু আমার কোনো ধরনের কি করবে না, ওয়ার্নিং শো করবে না। আর ভয়েড মেইন মানে কি, সে কোনো ধরনের ভ্যালু রিটার্ন করবে না। অর্থাৎ অপারেটিং সিস্টেম কখনো জানতেই পারবে না যে ওইখানে কোনো ধরনের, মানে অপারেটিং সিস্টেম এই ভয়েড পাওয়ার পর বুঝবে যে এই প্রোগ্রামটাতে কোনো ভুল হওয়ার চান্স নাই, তাই আমার এটাকে মনিটর করার কোনো দরকার নাই। ঠিক আছে স্যার, কিন্তু যখনই ভয়েড বাদে অন্য কিছু বলা হয়, যে ধরেন আপনার গার্ডিয়ান আমাকে ফোন করে বলছে আমার ছেলে ক্লাস করছে বা আমার মেয়ে ক্লাস করছে, তো আপনার গার্ডিয়ান তো হচ্ছে সুপার ক্লাস, সে যখন এই কথাটা বলে দিবে, তখন আমার এটা নিয়ে হেজিটেট করার কোনো আর দরকার নাই, কোনো টেনশন করারই কোনো দরকার নাই। কিন্তু যখন আপনার গার্ডিয়ান মনে করেন জানাবে যে ক্লাস করছে কি করেন, তখন আপনার গার্ডিয়ান হচ্ছে একটা ফাংশন, মেইন ফাংশন, যে হচ্ছে ইন্টিজার মেইন নামক একটা কি করতেছে, মনে করেন যে অপশন অ্যাড করে দিচ্ছে, যেটার মাধ্যমে আমার চেক করে দেখতে হবে যে প্রোগ্রামটা ঠিকঠাক মতো টার্মিনেট হয়েছে কি হয় নাই। আর সেটার জন্যই আমি হচ্ছে কি ইউজ করতেছি, রিটার্ন জিরো ইউজ করতেছি। আই হোপ আপনারা মোটামুটি অ্যান্সারটা বুঝতে পারছেন। তো আমি আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে স্টার্ট করার কথা, সেটা হচ্ছে লিপ ইয়ার নিয়ে কথাবার্তা বলবো। আপনারা লিপ ইয়ারের ব্যাপারে সবাই ফ্যামিলিয়ার, আপনারা জানেন লিপ ইয়ারটা কি। ফেব্রুয়ারি মাস যদি 29 দিনের আসে, সেটাকে আমরা লিপ ইয়ার হিসেবে কনসিডার করি। এটা হচ্ছে আমাদের কথা, আমরা এটাকে লিপ ইয়ার হিসেবে কনসিডার করি। কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে হলো গিয়ে যে প্রতি 4 বছর পর পর আপনারা জানেন লিপ ইয়ার আসে, কিন্তু এটার পিছনে লজিক বা কনসেপ্টটা আমরা অনেকেই অত ক্লিয়ারলি জানি না। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় 4 বছর পর পর লিপ ইয়ার কেন আসে, বলে স্যার 4 বছর পর 366 দিন হয়, তাই সেটাকে আমরা হচ্ছে হলো গিয়ে মানে মানে ফেব্রুয়ারি মাসটা তখন 29 দিনের হয়। তো লিপ ইয়ার ক্যালকুলেশন করার সিস্টেমটা হচ্ছে কোনো একটা বছরকে 4 দ্বারা যদি ভাগ করে ভাগশেষ আমরা জিরো পাই, তাহলে বছরটাকে আমরা লিপ ইয়ার হিসেবে কনসিডার করব। ঠিক আছে, তো এবার আমি লিপ ইয়ারের মনে করেন যে ব্যাক ইন্ডের কাজটা, কনসেপ্টটা একটু বোঝানোর চেষ্টা করি। আমি অত ভালো পারি না, আমি একটু ট্রাই করতেছি বোঝানোর জন্য। সেটা হচ্ছে যে পৃথিবী ক্রমান্বয়ে ঘুরতেছে, এই ঘূর্ণনের কারণে হচ্ছে হলো কি আমাদের দিবা রাত্রি, রাত দিন নির্ধারণ হয়। তো আমার কাছে যেটা মনে হইতো ছোটবেলায়, যে 365 দিন, 1 বছর সমান 365 দিন, তার মানে 1 বছর তো ঘুরছে, তো কিছু সেকেন্ডের জন্য হয়তো রেস্ট নিছে, তারপরের দিন থেকে আবার মানে একদিনের জন্য রেস্ট নিছে, আবার ঘুরে স্টার্ট করছে। তো এই কনসেপ্টটা আমার মনে করেন যখন আস্তে আস্তে একটু বড় হয়েছে, একটু মোটামুটি মানুষ মানে শিক্ষিত মানুষদের সংস্পর্শে আসছি, তাদের কাছ থেকে আমি আহ, তারপর থেকে মনে করেন যে তাদের সংস্পর্শে আসার পর আমি এটা বুঝতে পারছি যে পৃথিবী 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য থামে না। তো পৃথিবী কন্টিনিউয়াসলি ঘুরতেছে, আল্লাহ রাবুল আলামিন এটাকে কন্টিনিউয়াসলি ঘুরাইতেছে। তো এটাকে যখন কন্টিনিউয়াসলি ঘুরানো হচ্ছে, তার মানে হচ্ছে হলো গিয়ে যে কোনো কারণে যদি 1 সেকেন্ডের জন্য পৃথিবীটা থামে, তাহলে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার কারণে, অর্থাৎ জড়তার কারণে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অবজেক্ট তার জায়গার থেকে মনে করেন হচ্ছে হলো গিয়ে সরে যাবে। তো এটা আমি যদি ডেসক্রাইব করি, আপনারা কোনো অ্যাকশন মুভি যখন দেখেন যে একটা গাড়ি প্রায় 100 মাইল পার আওয়ার বেগে চলতেছে, হঠাৎ করে যখন এটাকে ব্রেক ধরা হয়, গাড়ির ভিতরে থাকা মানুষজন সবাই গ্লাস ভেঙে বাইরে বের হয়ে যায়। সিনারিওটা ঠিক পৃথিবীর মধ্যে ঠিক এরকমই হবে, যে যখনই পৃথিবী ঘুরতেছে, হঠাৎ করে পৃথিবীটা যদি থেমে যায়, তো পৃথিবীর
এই মধ্যে অবস্থিত যত অবজেক্ট আছে তারা তাদের জায়গা থেকে চার ছক্কা হয়ে যাবে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমত যে যার কারণে এক সেকেন্ডের জন্য পৃথিবী কি হচ্ছে না, থামতেছে না। ঠিক আছে? তো এখন পৃথিবী যখন কন্টিনিউয়াসলি ঘুরতেছে, তার মানে এটা চিন্তা করার কোনো কারণ নাই পৃথিবী একদিনের জন্য রেস্ট নিবে। তো পৃথিবী যখন ঘুরে তখন এরকম 365.25 টাইপের দিন আসে। তো আমরা যেহেতু দিনকে ফ্র্যাকশনে কাউন্ট করি না, আমরা 365 ধরে নিলাম। স্যার আমি একটু আপনাদেরকে বলি, 0.25 আপনাদেরকে বোঝানোর জন্য ধরছি, এটা 0.18 হইতে পারে, 0.008 হইতে পারে, 0.007ও হইতে পারে। এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো প্রথম বছর যখন ঘুরে আসলো 365.25 হয়েছে, আমি এটাকে হলো গিয়ে 365 দিন লিখছি। এরপরে পরের বছর যখন ঘুরে আসছে সেটা 365 আর 25 আসছে, তো আমি এটাকে রাউন্ড ফিগারে আমরা কি ধরলাম, 65 ধরলাম। এখন এটাকে 360 লিখতে পারতেছি না, তার কারণ হচ্ছে এই 25 আর এই 25 অ্যাড করে আমার কত হচ্ছে, এই 25 আর এই 0.25 অ্যাড করলে 50 হচ্ছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে না। ঠিক আছে? এর পরের বছর আবার হচ্ছে ঘুরে আসলো, হওয়ার পর এখন হয়ে গেল কত, 365 নিব। এখন আপনি বলবেন কেন নিলেন? স্যার দেখেন, এই তিনটাকে যোগ করলে আমার কত আসবে, এই তিনটাকে আমি যদি যোগ করি 0.75 আসবে। তো আমি ফ্র্যাকশন নিতে পারবো না, তো সেটার জন্য আমি ভগ্নাংশটাকে কি করছি, বাদ দিয়ে শুধুমাত্র হচ্ছে 365কে কনসিডার করছি। কিন্তু পরের বছর আবার 365.25 আসছে। তাহলে এখান থেকে আমি যেটা দেখতে পাইতেছি, এখানে 0.25 গুলো অ্যাড হয়ে টোটাল কত হয়ে গেছে, একদিন হয়ে গেছে। তখন আর 365 ধরা যাবে না, তখন কি ধরতে হবে, 366 ধরতে হবে। এজন্য আমরা প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার পাই, অর্থাৎ 4 বছর সময় লাগে এই পৃথিবীর ঘূর্ণনের কারণে ফ্র্যাকশনাল যে ডে গুলো আছে তাদেরকে যোগ করে একটা দিন পাওয়ার জন্য। সেজন্য আমরা একটা বছর লিপ ইয়ার কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য সেটাকে আমরা হচ্ছে 4 দ্বারা কি করি স্যার, ভাগ করি। ওকে, আর যার কারণে ফেব্রুয়ারি মাসটা আমাদের কত দিনের হয়, 29 দিনের হয়। ওকে, এখন এই প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসে এই কথাটা আমরা যেমন বিশ্বাস করি, কিন্তু আরও কিছু রুলস আছে। তো এখন আপনারা বলবেন যে স্যার এত কাহিনী করে লিপ ইয়ার শেখার দরকারটা কি? আমরা যে আমাদের মোবাইল ফোনে যে ক্যালেন্ডার ইউজ করি সেখানে ফেব্রুয়ারি নামক একটা মাস আছে। তো সেখানে ফেব্রুয়ারি মাসটা কেমনে ক্যালকুলেট হয়, সেটাই আমি হচ্ছে সেখানে ফেব্রুয়ারি মাসের লিপ ইয়ারটা কেমনে ক্যালকুলেট হয় সেটার জন্য এই প্রোগ্রামটা আপনাদেরকে দেখানো হচ্ছে। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, যেটা পরীক্ষায় আসার মতো প্রোগ্রাম। তো আমরা জানি প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসে, কিন্তু আজকে আপনারা একটা নতুন জিনিস জানবেন যে 100 বছরে এমন একটা বছর খুঁজে পাওয়া যাবে যেটা 4 বছর পর লিপ ইয়ার আসার কথা থাকলেও সেটা লিপ ইয়ার আসে না, অর্থাৎ 8 বছর সময় লাগে। যেমন আমি কথাটা একটু যদি এভাবে বলি, যে আমরা যদি 2000 সাল থেকে 2021 মানে 2100 সালকে কনসিডার করি, এখানে বছরের ডিফারেন্স হচ্ছে 100 বছর। এই 100 বছরে আমরা একটা ইয়ার পাবো যেখানে হলো গিয়ে ছন্দপতন হবে। ছন্দপতন মানে হচ্ছে যে প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসার যে ট্রেন্ডটা আছে সেটা ব্রেকডাউন হবে। ওকে, অর্থাৎ সিকোয়েন্সটা ব্রেকডাউন হবে। আপনি বলেন যে স্যার কি যে বলেন, এগুলো বিশ্বাস করতে বলেন, আমরা জানি না দেখে এখন আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলতেছেন। তাহলে আমি একটু শুরু করি। তো ধরেন 2020 আমাদের কি ছিল, লিপ ইয়ার। নেক্সট লিপ ইয়ারটা কি আসবে, 2024। তারপরেরটা কত আসবে, 2028। তারপরেরটা আসবে 2032। ওকে, 4 বছর পর পর লিপ ইয়ার আসবে। তো আমি এখান থেকে একটু দেখাচ্ছি। ওকে, আচ্ছা আগে একটু লিখে নিই। 32, তারপরে হলো গিয়ে 2036, 2040, 2044, 2048, 2052, 2056, 2060, 2064, 2068, 2072, 2076। তারপর আবার নিলাম 2080, 2084, 2088, 2092, তারপর 2096, 2100।
ঠিক আছে। তো এখানে আমরা এই যে 2020 থেকে আমি ক্যালকুলেট করছি, আমি আগেরগুলো ক্যালকুলেট করি নাই। তো এখান থেকে 2100 সালে আমরা একটা বছর পাবো যেটা 4 বছর পর লিপিয়ার আসার কথা থাকলেও সেটা লিপিয়ার হবে না। তো স্যার আলোচনার সুবিধার্থে আমি 2080 থেকে স্টার্ট করতেছি। তো একটু লক্ষ্য করেন 2080 2080 ফেব্রুয়ারি মাস আমাদের কত দিনের আসছে? 29 দিনের। ঠিক আছে। তাহলে 2080-র পর আমরা হলো গিয়ে 84-এ চলে যাচ্ছি। 84। তো 84 এখানে দেখেন কত দিনের আসছে? 29 দিনের আসছে। তারপরে 88-এ যাচ্ছি। ফেব্রুয়ারি মাসটা আমার কত দিনের আসছে? 29 দিনের আসছে। তার মানে 4 বছর পর পর লিপ লিপিয়ার আসার সিকোয়েন্সটা আমাদের ঠিক আছে আপাতত। এবার আমরা 92-তে যাচ্ছি। 92-তেও আমরা ফেব্রুয়ারি মাসটা হলো গিয়ে কত দিনের পাচ্ছি? 29 দিনের পাচ্ছি। ওকে। এবার আমরা হলো গিয়ে 96-এ যাচ্ছি। 96-এ যাওয়ার পর ফেব্রুয়ারি মাসটা কি হচ্ছে? কত দিনের হচ্ছে? 29 দিনের হচ্ছে। ওকে। এবার দেখেন, তাহলে আমাদের নেক্সট পসিবল লিপ ইয়ার কত? 96-এর পর 2100 সাল। তো দেখেন 2100 সালে আসার পর আপনি দেখেন ফেব্রুয়ারি মাসটা কত দিনের হচ্ছে? 28 দিনের। ঠিক আছে। এখন অনেকে জিজ্ঞেস করতেছে 2100 সাল লিপ ইয়ার হবে না স্যার। বুঝলাম না জান্নাতুল ফেরদৌস, মানে কেন? আসলে কেনটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতির উপর ডিপেন্ড করে। তো প্রতি 4 বছর লাগছে ঘূর্ণন গতির কারণে যে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি হয়। তো এই যে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি হচ্ছে সেখানে দিনের পরিমাণটা কমে যায় বা বৃদ্ধি পায়। তো এটার কারণে আমাদের 4 বছর পর পর আমরা যে সিকোয়েন্সটা পাই সেটা ঠিক থাকে, 4 বছর পর পর লিপ ইয়ার আসে। কিন্তু অনেক ক্ষেত্রে মনে করেন 8 বছর সময় লাগে ওই ফ্র্যাকশনাল ডেগুলো যুক্ত হয়ে একটা বছর কাউন্ট হইতে। তার মানে আমাদের 2100 সালটা কি হয় নাই? লিপ ইয়ার হয় নাই। তাহলে আমাদের নেক্সট লিপ ইয়ারটা কবে হবে? 2104 সালে হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা তখন কত দিনের হবে? 29 দিনের। অর্থাৎ আমার সিকোয়েন্সটা ঠিক হইতে, মনে করেন আমার সিকোয়েন্সটা ব্রেক হয়েছে কোথায়? এই 2100 সালে। 2100 সালে আসার পর ওই যে 4 বছর পর পর ফ্র্যাকশনগুলোকে যোগ করে আমরা যে একটা অতিরিক্ত দিন পাইতাম, সেই অতিরিক্ত দিনটা হইতে আমাদের কত বছর সময় লেগে গেছে? 8 বছর সময় লেগে গেছে। যার কারণে 2100 সালটা আর কি হয় নাই? লিপ ইয়ার হয় নাই। লিপ ইয়ার হয়েছে কত? 2104 সালটা লিপ ইয়ার। ঠিক আছে। 2104 সালটা আমাদের হলো গিয়ে কি স্যার? লিপ ইয়ার হবে। ওকে। এখন এই যে লিপ ইয়ার ক্যালকুলেশনে আমরা দেখলাম যে প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসে। আবার 100 বছরে একটা ব্যতিক্রম দেখা যায়। ওকে। তো মোহাম্মদ তরিকুল ইসলাম একটা ক্যালকুলেশনের কথা বলছে, আই হোপ এটা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে 2100 সাল তো আমাদের কি হয়েছে যে আমরা 100 বছরে একটা কি দেখলাম? ব্যতিক্রম দেখলাম। তার মানে আমাদের যদি লিপ ইয়ার ক্যালকুলেট করতে হয় তাহলে হলো গিয়ে আমাদেরকে প্রতি 4 বছর পর পর মানে আমরা লিপ ইয়ার পাবো। আবার 100 বছরে সেখানে কি থাকবে? ব্যতিক্রম থাকবে। আবার 400 বছর আমাদের কি করতে হবে? 400 বছরেও একটা এক্সেপশন আসে। অর্থাৎ 2100 সাল লিপ ইয়ার হওয়ার কথা ছিল কিন্তু লিপ ইয়ার হয় নাই। অর্থাৎ সিকোয়েন্স কি হয়েছে? ব্রেক হয়েছে। আর সেই সিকোয়েন্সটাকে ঠিক করতে আরো পরবর্তী কত বছর সময় লাগে? 400 বছর সময় লাগে। কথাটা হয়তো অনেকে বুঝেন না, আমি একটু বুঝাই বলি। এইখানে আমরা যা দেখছি প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার আসছে। এই এতটুক পর্যন্ত সিকোয়েন্সটা ব্রেকডাউন হয়েছে কততে? 2100 সালে। আর এই 2100 সালে যে সিকোয়েন্সটা ব্রেকডাউন হয়েছে সেটা সংশোধন হইতে পরবর্তী আরো 400 ইয়ার্স লাগবে। তো 400 ইয়ার্স লাগা বলতে বোঝায় সেটা 2100 সাল যেমন লিপ ইয়ার হয় নাই, 2200 সালটাও কি হবে না? লিপ ইয়ার হবে না। 2300 সালটাও কি হবে না? লিপ ইয়ার হবে না। তো কত সালটা লিপ ইয়ার হবে সেটা আমি একটু দেখাই।
2400 সাল আমাদের কি হবে, লিপ ইয়ার হবে। তাহলে 2100 সাল 1 বছর 100 বছর, 2200 সাল 200 বছর, 2300 সাল 300 বছর। তার মানে 2400 সালে গিয়ে 4 বছরে লিপ ইয়ার আসার সিকোয়েন্সটা কি হবে, ঠিক হবে। ওকে স্যার, তো এই হচ্ছে কথা। তো এখন আপনারা বলবেন যে স্যার আপনি যে বলতেছেন 2200 সাল, তো আমরা তো কেউ বাঁচবো না। আসলে কে কখন বাঁচে এটা তো ঠিক নাই, এটা ম্যাক্সিমাম আমার স্টুডেন্টরা বলে। বাট আমাদেরকে হচ্ছে লজিক্যালি জিনিসটা বুঝতে হবে। তো আমি এটা একটু দেখাইতেছি আপনাদেরকে যে লিপ ইয়ারের বিষয়টা। তো এখানে দেখেন আমি হচ্ছে এখানে দিলাম 2100 সাল, শো করলাম 2100 সাল আমাদের কি হয় নাই, লিপ ইয়ার হয় নাই। এবার আমি হচ্ছে হলো গিয়ে 2200 সাল দিব, 2200 সাল দিব। তো 2200 সালও আমার কি হয় নাই, লিপ ইয়ার হয় নাই। আমি বলছিলাম যে সিকোয়েন্সটা যে 2100 সালে ব্রেক হয়েছে সেটা সংশোধন হইতে 400 বছর সময় লাগবে। এখন আমি হচ্ছে 2300 সাল দিলাম, তো আমার লিপ ইয়ার আসে নাই। এখন দেখেন আমি এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে 2400 দিলাম। তো এখন কিন্তু আমি যদি এটাকে রান করি, তো দেখেন আমার ফেব্রুয়ারি মাসটা কত আসছে, 29 দিনের আসছে। তাহলে একদম সহজ কথায় যে আমার বছরটা লিপ ইয়ার কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য আমার বছরটাকে 4, 100, 400 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে লিপ ইয়ার ক্যালকুলেশনের মূল থিওরি। তো এটা হচ্ছে হলো গিয়ে আমরা এখন দেখব। তো কাউসার আহমেদ, আপনি এখন নিজেই আইডেন্টিফাই করতে পারবেন যে 2000 সাল লিপ ইয়ার ছিল কিনা। তো আমি ফার্স্টে লিপ ইয়ার ক্যালকুলেশনের অ্যালগোরিদমটা আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যালগোরিদম আমি এখানে হচ্ছে স্টেপ 1 দিলাম। তো স্টেপ 1 আমি হচ্ছে সবার প্রথমে হচ্ছে হলো গিয়ে স্টার্ট করতেছি, স্টার্ট করি। তারপর স্টেপ 2 আমি দিলাম ওয়াই নি। আর একটা বছর লিপ ইয়ার কিনা সেটাকে ফাইন্ড আউট করার জন্য আমাকে 4, 100 এবং 400 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে ফার্স্টে এ নিলাম, ওয়াই মড হচ্ছে হলো গিয়ে 4 দিলাম। তারপরে আমি বি নিলাম, ওয়াই মড 100 নিলাম। এবার আমি সি নিলাম, ওয়াই মড 400 নিলাম। তো এখন আপনি বলবেন স্যার ভাগ চিহ্ন তো এরকম শতকরা চিহ্ন কেন দিছেন? স্যার এটাকে বলা হয় মড। আর মডের কাজ হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার ক্যালকুলেট করা। মডের কাজ হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার ক্যালকুলেট করা। এখন দেখেন আমি যদি 5 মড 2 বলি সেটার রেজাল্ট কত হবে। তো আমি 5 মড যদি 2 বলি, তাহলে 2 দুগুণা 4, 5 থেকে 4 গেলে কি 1। তো মডের কাজ হচ্ছে ভাগশেষটাকে কি করবে, শো করবে। এখন মনে করেন আমি 20 নিলাম, তো 20 মড 8। তো আমি 8 দিয়ে 20 কে যদি আমি ডিভাইড করি তাহলে কয়বার যাবে, 2 বার। তাহলে 16 টাইম, তাহলে কত থাকতেছে 4। তার মানে আমার রেজাল্ট হবে কি 4। তার মানে এটাকে বলা হয় মড। মডের কাজ হচ্ছে ভাগশেষগুলোকে ক্যালকুলেট করা। তো আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে যে যেহেতু আমাদের ভাগশেষের উপর ডিপেন্ড করে এটা ক্যালকুলেট করতে হবে বছরটা লিপ ইয়ার কিনা। এটাতে আমি আসতেছি এখনই। তারপর আমরা হচ্ছে যেহেতু এখানে 3টা শর্ত দেখছি, মনে রাখবেন লিপ ইয়ার আইডেন্টিফাই করার জন্য রুলস হচ্ছে 3টা। ফার্স্টে বছরকে 4 দ্বারা ক্যালকুলেট করতে হবে, তারপর 100 দ্বারা, তো 400 দ্বারা। তো এই 3টা কন্ডিশন থেকে আমার একটা ডিসিশনে আসতে হবে। তো এটার জন্য আমরা হচ্ছে হলো গিয়ে একটা ইকুয়েশন সেট করছি, এ ইকুয়াল ইকুয়াল 0, a equal equal 0 and b not equal 0 or c equal equal 0।
ওকে, ঠিক আছে স্যার, সি ইকুয়াল ইকুয়াল 0। এখন যদি আমাদের ইয়েস হয় তাহলে হচ্ছে হলো কি আমি লিপ ইয়ার প্রিন্ট করব। নট লিপ ইয়ার প্রিন্ট করব। আর স্টেপ 5 প্রোগ্রাম এন্ড করব। তো আশা রাখি কোনো কিছু বুঝেন নাই, তো বুঝায় বলতেছি যাতে আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারেন সেটা। আর ডাবল ইকুয়াল কেন দিছি সেটা তো একটু বলতেছি। আমি দিলাম এক্স ইকুয়াল 5 আর এক্স ইকুয়াল ইকুয়াল 0। তো স্যার আমি একটা জিনিস বলি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। একটা ইকুয়ালকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়, অর্থাৎ এক্স এর ভ্যালু নির্ধারণ করলাম কি 5, আর দুইটা ইকুয়ালকে বলা হয় ইকুয়ালিটি অপারেটর, সেটা হচ্ছে তুলনা করে। তো এক্স এর জায়গায় আমার 5 বসতেছে, 5 কি 0 সমান? দুইটা ইকুয়াল মানে ভ্যালু তুলনা করা, একটা ইকুয়াল মানে ভ্যালু নির্ধারণ করা। ঠিক আছে, তো আমি একটু বুঝাই বলি। তো আমি তো খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, তো আমি পরীক্ষায় ফেল করতাম, তো তানভীর ইকুয়াল ফেল, একটা ইকুয়াল ইউজ করছে, দ্যাট মিন্স তানভীরের ভ্যালু নির্ধারণ হয়েছে কি ফেল। ঠিক আছে, এবার আমি ফেল করার পর আমি আমার ফ্রেন্ডের সাথে আমার নাম্বারটাকে কম্পেয়ার করতে যাইতাম যে দোস্ত তুই কত পাইছো, যাতে বাসায় এসে বলতে পারি যে আম্মা তুমি খালি আমারে বকা দাও, আমার ফ্রেন্ডও তো ফেল করছে। তো আমি আমার ফ্রেন্ড সাজিদের সাথে কম্পেয়ার করতাম যে তানভীর ইকুয়াল ইকুয়াল সাজিদ কিনা। তো সাজিদ খুবই ভালো স্টুডেন্ট, সবসময় ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকতো। তো সে মনে করেন যে আমি আমার রেজাল্টের সাথে সাজিদের রেজাল্টটাকে যখন তুলনা করতেছি তখন হচ্ছে ডাবল ইকুয়াল। তার মানে একটা ইকুয়ালকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, এই একটা ইকুয়ালকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। আর দুইটা ইকুয়ালকে বলা হয় হলো গিয়ে ইকুয়ালিটি অপারেটর। ঠিক আছে, দুইটা ইকুয়ালকে বলা হয় হলো গিয়ে ইকুয়ালিটি অপারেটর। দুইটা ইকুয়ালকে বলা হয় হলো গিয়ে ইকুয়ালিটি অপারেটর। ওকে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে এই টোটাল অ্যালগোরিদমটা একটু বুঝাই এটা আসলে কেমনে কাজ করে। তো সাপোজ কেউ ওয়াই এর জায়গায় 2000 হচ্ছে হলো গিয়ে 20 ইনপুট নিল, কেউ ওয়াই এর জায়গায় 2020 ইনপুট নিল। এখন 2020 লিপ ইয়ার কিনা সেটা আমি 2015 নিই, কারণ আমরা জানি 2015 লিপ ইয়ার না। তো এই অ্যালগোরিদম থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে 2015 লিপ ইয়ার কিনা। আমি স্টেপ 4 বুঝাচ্ছি, ঠিক আছে মুস্তাফা তাহমিদ, আমি বুঝাচ্ছি, একটু টাইম দেন। তো এখানে দেখেন যে আমি y ইকুয়াল 2015 নিছি স্টেপ 2 তে। এবার স্টেপ 3 তে y মড কি করছি 4, অর্থাৎ 2015 কে আমি 4 দ্বারা মড করব। তো আমি 2015 কে যদি 4 দ্বারা মড করি তাহলে 4 বার যাবে, তাহলে এটা যাবে কত, 4 দিয়ে যদি আমরা ভাগ করি 503, তাহলে আসতেছে 2012, আর এখানে কত থাকতেছে 3। তো মডের কাজ হচ্ছে কাকে নেওয়া, ভাগশেষকে নেওয়া। তো আমাদের লিপ ইয়ার ক্যালকুলেট করতে হলে বছরকে 4, 100 এবং 400 দ্বারা ভাগ করতে হবে। এবার আমরা হচ্ছে y মড 100 করব। তো 2015 কে আমরা হচ্ছে 100, তো 2015 কে আমি হচ্ছে 100 দ্বারা ডিভাইড করব, তো 20 টাইমস যাবে। তো যাওয়ার পরে আমাদের আসতেছে কি, তো এখানে আসতেছে 15, তো এখানে আসতেছে আমরা 15। এবার সি ওয়াই মড 400, তার মানে 2015 কে 400 দ্বারা ডিভাইড করি, তো 2015 আসতেছে 400, তাহলে হচ্ছে হলো গিয়ে 5 টাইমস যাবে, তাহলে আমাদের থাকতেছে 15। ওকে, আমি আপনাদের কাছ থেকে বেশি সময় নিব না, আর মাত্র 15 মিনিটের মতো টাইম নিবে, এর মাঝখানে আমাদের ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, একটু ধৈর্য সহকারে করেন। তো এখন দেখেন আমি এ স্টেপ 4টা বুঝাইতেছি, তার মানে এ তে ভ্যালু স্টোর হয়েছে বি তে, সি তে। এখন এ ইকুয়াল ইকুয়াল আমি হচ্ছে হলো গিয়ে 0 নিলাম,
তো এখন অনেকেই বুঝতে পারতেছেন না এ ইকুয়াল ইকুয়াল জিরোটা স্যার কি, একটু আমাকে বুঝায় বলেন স্যার। তো এ ইকুয়াল ইকুয়াল জিরো, এ এর জায়গায় আমরা হচ্ছে ওয়াই মড ফোর তো লিখতে পারি না? এর জায়গায় আমরা ওয়াই মড ফোর লিখতে পারি, ইকুয়াল ইকুয়াল জিরো। এটা ইন্ডিকেট করতেছে যে কোনো একটা বছরকে যদি 4 দ্বারা ভাগ করা হয় এবং তার ভাগশেষ যদি শূন্য আসে, তাহলে বছরটা কি লিপ ইয়ার। অর্থাৎ কোনো একটা বছরকে 4 দ্বারা ভাগ করার পর ভাগশেষ, মড মানে কি ভাগশেষ, ভাগশেষটা যদি শূন্য হয়, প্রাপ্ত ভাগশেষটা যদি শূন্যের সমান হয়, তাহলে বছরটাকে আমরা কি ধরবো, লিপ ইয়ার ধরবো। এখন দেখেন আমরা ওয়াই মড ফোর করে রেজাল্ট কত পাইছি, 3। তো এখানে এর জায়গায় আমরা কত বসাচ্ছি, 3 বসাচ্ছি। 3 কি জিরোর সমান? 3 কি জিরোর সমান না? সমান না। কম্পিউটার এটার জন্য রিটার্ন করবে কি, ফলস। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা মানে ওই বছরটাকে একবার জিরো দ্বারা মানে একবার 4 দ্বারা ডিভাইড করতে হবে, একবার 100 দ্বারা ডিভাইড করতে হবে, আর একবার 400 দ্বারা ডিভাইড করতে হবে। তা আমাদের কি আসছে, ফলস আসছে। ওকে, এবার আমরা আবার বলছি বি নট ইকুয়াল জিরো বলছি। ঠিক আছে, বি নট ইকুয়াল জিরো। তো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে পড়াইছি বি নট ইকুয়াল জিরো। তো বি এর জায়গায় আমরা চাইলে ওয়াই মড, আচ্ছা আমরা পড়াতে কনসেন্ট্রেট করি, কাউসার আহমেদ ফাহিম, এগুলো বাদ দিয়ে। তো ওয়াই মড হচ্ছে হলো গিয়ে আমরা 100 দিলাম, তো ইকুয়াল জিরো। অর্থাৎ এটা ইন্ডিকেট করতেছে কোনো একটা বছরকে যদি 100 দ্বারা ডিভাইড করা হয় এবং তার ভাগশেষ যদি শূন্য না আসে, তাহলে বছরটাকে আমরা কি হিসেবে কনসিডার করতে পারি, লিপ ইয়ার। ঠিক আছে, তো আমরা এখানে কি বলছি, বি নট ইকুয়াল জিরো। এখন এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা বছর যদি 100 দ্বারা বিভাজ্য না হয়, অর্থাৎ ভাগশেষ শূন্য না আসে, তাহলে বছরটা লিপ ইয়ার। তো কম্পিউটার আমরা এখানে ক্যালকুলেট যখন 100 দিয়ে করছি, আমরা কত পাইছি, 15। তার মানে আমাদের ভাগশেষ কি আসে নাই, জিরো আসে নাই। তার মানে 2015কে 100 দ্বারা ডিভাইড করার জন্য কন্ডিশনটা কি, সত্য, ট্রু। এখন ফলস আর ট্রু কে আমরা কি করতেছি, অ্যান্ড করতেছি। স্যার এখানে অ্যান্ড আর অর কে মূলত বলা হয় লজিক্যাল অপারেটর। অ্যান্ড আর অর কে মূলত বলা হয় লজিক্যাল অপারেটর। ঠিক আছে, অ্যান্ড আর অর কে বলা হয় লজিক্যাল অপারেটর। এগুলো ইউজ করা হচ্ছে যাতে আমরা মাল্টিপল কন্ডিশনগুলো থেকে একটা মাত্র রেজাল্ট পাই, আইদার ইয়েস পাই অর নো পাই। এখানে 3টা শর্ত আছে, তো 3টা শর্ত থেকে তো 3টা ডিসিশনে যাইতে পারবো না। 3টা শর্ত থেকে আমাদের যে কোনো একটা ডিসিশনে যাইতে হবে, আইদার ইয়েসে যাইতে হবে অথবা নো। তো একাধিক শর্তকে যদি সমন্বয় করতে হয়, তখন আমরা লজিক্যাল অপারেটর ইউজ করব। তো ফলস আর ট্রু কে যদি অ্যান্ড করা হয়, আমাদের রেজাল্ট কি চলে আসে, ফলস আর ট্রু কে অ্যান্ড করা হলে আমাদের রেজাল্ট চলে আসবে ফলস। বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমরা জানি অ্যান্ড অপারেশনের শর্ত। বুলিয়ান অ্যালজেব্রাতে অ্যান্ডে আমরা দেখছি ফলস অ্যান্ড ফলস হলে রেজাল্ট কি, ফলস। ফলস আর ট্রু হলে রেজাল্ট কি, ফলস। ট্রু আর ফলস হলে রেজাল্ট হচ্ছে ফলস। আর ফলস আর ফলস হলে রেজাল্ট হচ্ছে ফলস। ঠিক আছে, মানে সরি, ট্রু আর ট্রু হলে আমাদের রেজাল্ট হবে কি, ট্রু। আর অরের ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে ফলস অর ফলস হলে রেজাল্ট ফলস। ফলস অর ট্রু হলে রেজাল্ট হচ্ছে হলো গিয়ে ট্রু। ট্রু আর ফলস হলে রেজাল্ট হচ্ছে ট্রু। আর ট্রু হলে রেজাল্ট হচ্ছে কি, আমাদের ট্রু। ঠিক আছে, এখন দেখেন আমাদের পরের লাইনে আছে সি ইকুয়াল ইকুয়াল জিরো। এখন সি এর জায়গায় আমরা কত পাইছি, সি এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই মড 400। অর্থাৎ কোনো বছরকে 400 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা পাবো সেটা যদি জিরোর সমান হয়, তাহলে বছরটা লিপ ইয়ার। এখন 2015কে হচ্ছে হলো গিয়ে 400 দ্বারা আমরা ডিভাইড করছি, আমাদের ভাগশেষ কি জিরো আসছে, ভাগশেষ 15 আসছে। তো 15 কি জিরোর সমান না? তো কম্পিউটার এই কন্ডিশনের জন্য কি রিটার্ন করবে, ফলস। এখন ফলস আর ফলসের মধ্যে আমরা কি করব, অর করব। অর্থাৎ এটার রেজাল্টের ফলসের সাথে সি এর রেজাল্টের ফলসকে অর করলে রেজাল্ট আমার কি আসবে, ফলস আসবে। তো ফলস যদি আসে, কে কাজ করবে, ইয়েস আর নো, নো কাজ করবে, তার মানে সেটা কি, নট লিপ ইয়ার। ঠিক আছে স্যার, তো আমরা আর একটা বছরকে একটু ক্যালকুলেট করব যাতে আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারি। তারপরে আমরা ফ্লোচার্ট আর সি প্রোগ্রামে চলে যাব।
তো এবার আমরা হচ্ছে 2020 নিব, কারণ আমরা জানি 2020 কি লিপ ইয়ার ছিল। তো আমরা আমাদের এই অ্যালগোরিদম থেকে দেখব সেটা লিপ ইয়ার আসে কিনা। তো a ইকুয়াল y মড আমরা কি করলাম 4 নিলাম, তার মানে 2020 এটাকে আমরা 4 দ্বারা মড করব। তো 2020 কে আমরা হচ্ছে 4 দ্বারা ডিভাইড করলাম, তাহলে আসতেছে 505 2020, আমাদের ভাগশেষ কি 0। ওকে, এবার y mod 100, 2020 কে আমরা হচ্ছে 100 দ্বারা মড করব। তো 2020 কে যদি 100 দ্বারা মড করা হয় তাহলে কতবার যাবে, 20 টাইমস যাবে। তো 20 টাইমস যদি যায় তাহলে এখানে আসতেছে 2000। ওকে, তো এখন দেখেন আমাদের এখানে অবশিষ্ট থাকবে হলো গিয়ে 20। এবার c ইকুয়াল y mod আমরা কি করব 400 করব। তো 400 যদি করি 2020 কে আমরা হচ্ছে 400 দ্বারা মড করব। তো 2020 কে যদি 400 দ্বারা আমরা মড করি তাহলে কত দাঁড়ায়, 400 দ্বারা আমরা মড করতেছি তাহলে 5 টাইমস যাবে, তাহলে হচ্ছে 2000, অবশিষ্ট থাকতেছে কত 20। এবার আমাদের 4 নম্বরের অপশনে আমরা আসতেছি, আমরা এখানে দেখছি a ইকুয়াল ইকুয়াল 0। তো এর জায়গায় আমরা ভ্যালু কত পাইছি, 0 পাইছি। এর জায়গায় আমরা হচ্ছে 0 পাইছি। তো 0 কি 0 সমান, ইয়েস। তো কম্পিউটার এটার জন্য কি রিটার্ন করবে, ট্রু। আর এইখানে আমরা হচ্ছে বি নট ইকুয়াল কি দিব, 0 দিব। তো এটার জন্য কম্পিউটার কি রিটার্ন করবে, তো আমরা বলছিলাম যে কোনো বছরকে যদি 100 দ্বারা ভাগ করা হয় ভাগশেষ যদি 0 না আসে তাহলে ঘটনাটা সত্য। তো আমাদের ভাগশেষ 0 আসে নাই, তার মানে আমাদের এখানে কি আসছে, ট্রু। তো ট্রু আর ট্রু কে আমি যদি অ্যান্ড করি তাহলে আমি রেজাল্ট কি পাবো, ট্রু। এরপরে আমাকে বলা হয়েছে সি ইকুয়াল ইকুয়াল 0, অর্থাৎ কোনো একটা বছরকে যদি 400 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি শূন্যের সমান হয়, বছরটা লিপ ইয়ার, কিন্তু আমরা ভাগশেষ কত পেয়েছি 20। 20 কি 0 সমান না, সমান না, তার মানে ফলস। তো ট্রু আর ফলস কে আমরা যদি অর করি তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, ট্রু আসবে। ঠিক আছে, ট্রু আর ফলস কি আসে, ট্রু। তো ট্রু আসলে আমাদের কে কাজ করবে, ইয়েস কাজ করবে, তার মানে 2020 আমাদের লিপ ইয়ার। তো সারা সাউদা জিজ্ঞেস করছে স্যার বি ইকুয়াল ইকুয়াল 0 কেন দিলাম না। সাদিয়া কিবরিয়া, স্যার অনেক কিছুই দেওয়া যায় কিন্তু কথা হচ্ছে রেজাল্ট অ্যাকুরেট আসবে কিনা। এখন আপনি অনেক কিছুই দিলেন কিন্তু রেজাল্ট যদি অ্যাকুরেট না আসে তাহলে ওইটা ইউজ করা যাবে না, ঠিক আছে। ওকে, তো বি ইকুয়াল ইকুয়াল 0, মানে আমরা এখানে যে ইকুয়েশনটা সেট করছি এটা দিয়ে আমরা প্রতিটা ইনপুটে রেজাল্ট কি পাবো, অ্যাকুরেট পাবো। এখন আপনারা যেটা বলতেছেন সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, তখন এখানে দেখবেন যে হয়তো কয়েকটা বছর এখানে লিপিয়ার ক্যালকুলেট হবে, কয়েকটা বছর লিপিয়ার ক্যালকুলেট হবে না। তো আমাদেরকে ইকুয়েশন এমনভাবে সেট করতে হবে যাতে আমাদের প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুটটা কি আসে, অ্যাকুরেট আসে। তো সেটার জন্য আমরা এখানে কি করি নাই, বি ইকুয়াল ইকুয়াল 0 ইউজ করি নাই। ঠিক আছে, তো মোটামুটি আমাদের বি আর সি এর রিলেশনটা বুঝি নাই। স্যার বি আর সি এর রিলেশনটা হচ্ছে হলো গিয়ে এ আর বি এর রেজাল্টকে আমরা অ্যান্ড করে সি এর রেজাল্টের সাথে আমরা কি করতেছি, অর করতেছি। অর্থাৎ একটা বছর লিপ ইয়ার কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য বছরটাকে আমরা হচ্ছে 4, 100 এবং 400 দ্বারা ভাগ করতেছি। এখন এই 4, 100, 400কে কিভাবে কানেক্টেড করলে আমাদের লিপ ইয়ারটা অ্যাকুরেটলি ক্যালকুলেট হবে সেটার জন্য এই রিলেশনশিপটা বিল্ড করা। যে আমাদের রিলেশনটা আমরা ঠিক এভাবে বিল্ড করছি যে এ আর বি এর রেজাল্টকে আমরা কি করব, অ্যান্ড করব এবং সি এর রেজাল্টের সাথে অর করব। করার পর ফাইনালি যদি রেজাল্টটা আমার ট্রু হয় তাহলে বছরটা লিপ ইয়ার, আর যদি ট্রু না হয় বছরটা কি হবে না, লিপ ইয়ার হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা হচ্ছে এটার ফ্লো চার্টটাতে চলে যাচ্ছি। ফ্লো চার্টটা আমরা তৈরি করতেছি, একটু লক্ষ্য করেন। তো আমাদের ফ্লো চার্টটা ঠিক এরকম যে ফার্স্টে আমাদের হচ্ছে হলো গিয়ে স্টার্ট, তারপর হচ্ছে হলো গিয়ে ইনপুট, এই জায়গায় আমরা ওয়াই নিলাম। তারপর আমাদের হচ্ছে হলো গিয়ে প্রসেসিং বক্স, আমাদের
A equal y mod 4, B equal y mod 100, C equal y mod 400. ঠিক আছে, এবার আমাদের এটা হচ্ছে কন্ডিশনাল বক্স। কন্ডিশনাল বক্সে আমরা হচ্ছে ফার্স্টে দিব a ইকুয়াল ইকুয়াল 0 and b not equal 0 or c equal equal 0। যদি yes হয় তাহলে হচ্ছে আমরা লিপ ইয়ার প্রিন্ট করব, নট লিপ ইয়ার। আর প্রোগ্রামটাকে আমরা কি করে দিচ্ছি, এন্ড করে দিচ্ছি। আচ্ছা সাইফুল ইসলাম, আপনি একটু আমাকে কমেন্টে জানান যে বি আর সি এর কোন রিলেশনটা আপনি বুঝেন নাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টটা। এবার আমরা এটাকে হচ্ছে সি প্রোগ্রামে কনভার্ট করব। এটা আমরা হচ্ছে সি প্রোগ্রামে কনভার্ট করব, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের হচ্ছে স্টার্ট, ফার্স্টে হচ্ছে আমাদের স্টার্ট। তো স্টার্টের ক্ষেত্রে এন্টার হচ্ছে হলো গিয়ে আমরা ফার্স্ট নাম্বার নিব, আর এই জায়গায় আমাদের হচ্ছে হলো গিয়ে ইন্টিজার দিতে হবে, ঠিক আছে, কারণ বছর কখনো কি হইতে পারে না, ফ্র্যাকশন হইতে পারে না। তো আমাদের ভেরিয়েবল হচ্ছে এ কমা বি কমা সি কমা, আর এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে আমরা কি দিব, ওয়াই দিব, ঠিক আছে। তো এন্টার, এই জায়গায় আমরা দিব হলো গিয়ে ইয়ার, এন্টার হচ্ছে ইয়ার। তো পার্সেন্টেজ ইন্টিজারকে কল করার জন্য পার্সেন্টেজ ডি ইউজ করব, আর এখানে আমরা দিব কি ওয়াই। আর এখানে তো আমাদের কোনো সেকেন্ড ব্র্যাকেটের দরকার, মানে সেকেন্ড নাম্বারের দরকার নাই। এখন পার্সেন্টেজ ডি কেন দিলাম, স্যার ইন্টিজারের কনসেপ্টটা সর্বপ্রথম ল্যাটিনরা দেয়, আর ল্যাটিনরা ডেটাম শব্দ ব্যবহার করে। এই ডেটাম থেকেই মূলত হচ্ছে ইন্টিজারের কনসেপ্টটা আসে। তাই ইন্টিজারকে প্রোগ্রামে রিপ্রেজেন্ট করার জন্য ডেটামের কি ব্যবহার করা হয়, ডি ব্যবহার করা হয়। ওকে স্যার, তো মনে রাখতে হবে ফ্লোটকে কল করার জন্য পার্সেন্টেজ এফ, ইন্টিজারকে কল করার জন্য পার্সেন্টেজ ডি। ওকে, তো এখন পার্সেন্টেজ ডি কমা ওয়াই। এখন আমরা আমাদের হচ্ছে লজিকটাকে সেট করব। তো এখানে দেখেন আমাদের তিনটা হচ্ছে হলো গিয়ে কন্ডিশন আছে, আর তার আগে আমরা এখানে দিয়ে নিব এ ইকুয়াল ওয়াই মড 4, বি ইকুয়াল ওয়াই মড 100, সি ইকুয়াল ওয়াই মড 400। ঠিক আছে, এই যে আমাদের এই জায়গায় দেওয়া আছে, এই অংশটার কাজ আমাদের শেষ, ইনপুটের কাজও শেষ, এটার কাজ শেষ। এবার হচ্ছে আমাদের কন্ডিশনটা। তো এখানে আমাদের তিনটা কনসেপ্ট আছে, তো তিনটা শর্ত আছে। তো আমরা ফার্স্টে এ ইকুয়াল ইকুয়াল 0 দিলাম, আর বি নট ইকুয়াল আমাদের কি হবে, 0 হবে, আর তাদের মাঝখানে আমাদের কি হবে, অর হবে, ঠিক আছে। তো সি প্রোগ্রামে কখনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না ইকুয়েশন ফর্মের ক্ষেত্রে। সেকেন্ড ব্র্যাকেটের কাজটাও আমার কার মাধ্যমে করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। এরপরে অ্যান্ড করতে হবে, এ আর বি এর রেজাল্টকে আমার অ্যান্ড করতে হবে। তো অ্যান্ড এর সিম্বলটা কি, অ্যান্ড এর সিম্বলটা হচ্ছে এরকম। এখন আপনি বলবেন যে স্যার এই একটা অ্যান্ড স্ক্যান এফ এ আপনি ইউজ করছেন, আর এখানে আপনি দুইটা অ্যান্ড ইউজ করছেন। স্যার দুইটা অ্যান্ড লজিক্যাল অপারেটর অ্যান্ডকে নির্দেশ করে। আর এই যে স্ক্যানএফ এর ক্ষেত্রে যে অ্যান্ড দিছেন, স্ক্যানএফ এর যে অ্যান্ডটা সেটা হচ্ছে মেমোরি লোকেশনকে নির্দেশ করে।
মেমোরি লোকেশন বা ভ্যারিয়েবলকে পয়েন্ট করে। তো একটা অ্যান্ড হচ্ছে মেমোরি লোকেশনকে পয়েন্ট করে। স্যার ডাবল টাইপেরটা নেক্সট ক্লাসে পড়াই, আজকে আসলে এটা একটু ফোকাস করি, অনেকক্ষণ হয়ে গেছে আর এতক্ষণ লাইভ ক্লাস করতে কারোই ভাল লাগে না। তো যার কারণে এটা আমি আজকে শেষ করি। আমি জুলিয়ান নেক্সট দিন অবশ্যই আমি ডাবল টাইপ নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো এখানে আমি কি করলাম, বি নট ইকুয়াল ওয়াই। আর আরেকটা জিনিস বলে রাখি, অরকে এভাবে করে প্রকাশ করা হয়, দুইটা পারপেন্ডিকুলার লাইন দিয়ে অরকে প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে আমাদের অর অপারেশনের সিম্বল, সি ইকুয়াল ইকুয়াল 0। আর এই তিনটা মধ্যে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব কি হিসাবে, একটা ফার্স্ট ব্র্যাকেট হিসাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আহ, এইটা আমরা কি হিসাবে ইউজ করছি, ফার্স্ট ব্র্যাকেট হিসাবে। আর এটা আমরা ইউজ করছি সেকেন্ড ব্র্যাকেট হিসাবে। আর এটা আমরা ইউজ করছি থার্ড ব্র্যাকেট হিসাবে। তার মানে সি প্রোগ্রামে আমাদের হলো গিয়ে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো সব কিছুই ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এখন দেখেন, এখানে এখানে যদি ইয়েস হয় আমরা কাকে প্রিন্ট করব, লিপ ইয়ারকে। তো আমাদের ইফের পর ইয়েস আছে, তো ইয়েস এর জন্য আমরা কি প্রিন্ট করব, লিপ ইয়ার। তো প্রিন্ট এফ, আমরা এই জায়গাটাতে কি দিব, লিপ ইয়ার দিব, ঠিক আছে? ওকে। আর এলসে আমরা কি দিব, নট লিপ ইয়ার। ওকে। এবার এটাকে আমি কি করতেছি, বিল্ড করতেছি। এবার এটাকে রান করতেছি। তো আমরা এবার ক্যালকুলেট করব বছরটা লিপ ইয়ার কিনা। তো সাপোজ একজন জিজ্ঞেস করছিল 2000 লিপ ইয়ার কিনা। তো 2000 সাল কিন্তু আমাদের কি আসছে, লিপ ইয়ার আসছে, ঠিক আছে? তো ক্যালেন্ডার থেকেও আমরা প্রুফ করে নিই যে 2000 সাল আমাদের লিপ ইয়ার আসছে কিনা, 2000 সাল লিপ ইয়ার আসছে কিনা। সরি, ফেব্রুয়ারি মাস কত দিনের আসছে, লিপ ইয়ার আসছে। তার মানে আমাদের ক্যালেন্ডারের সাথে প্রোগ্রামটা কি করতেছে, ম্যাচ করতেছে। তারপরে এখন দেখেন আমি এটাকে বিল্ড করতেছি। হ্যাঁ, এভাবে করলে হবে জুলিয়ান খান, এইভাবে যদি করেন কোনো প্রবলেম নাই, এটা ঠিক আছে, হবে। তো আমি এটাকে যদি রান করি, এখন দেখেন আমি এখানে ধরেন 2100 সাল দিলাম। তো 2100 সাল কি, নট লিপ ইয়ার আমরা দেখছি। তো আমরা বলছিলাম যে 400 বছর সময় লাগবে। আবার দেখেন 2200 সাল আমি ইনপুট দিলাম, দেখছেন নট লিপ ইয়ার আসছে। এবার আমি 2300 সাল ইনপুট দিচ্ছি, 2300 সাল ইনপুট দিচ্ছি, কি আসতেছে, নট লিপ ইয়ার আসতেছে। এবার আমি গিয়ে 2400 সাল লিপ ইয়ার দিলাম, মানে 2400 সাল ইনপুট দিলাম, কি আসলো, লিপ ইয়ার আসছে। ওকে। ইনফ্যাক্ট আমি যদি 2015 নিই, 2015 নিই, কি আসতেছে, নট লিপ ইয়ার, যেটা আমরা অ্যালগোরিদমে ক্যালকুলেট করে দেখছি। তো এই যে ইকুয়েশনটা আমরা ফর্ম করছি এটাকে বলা হয় স্যার স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, যেখানে প্রতিটা ইনপুটের জন্য আমাদের ভ্যালুগুলো কি আসবে স্যার, সেম আসবে, ঠিক আছে? তো আমাদের আজকে লিপ ইয়ার ক্যালকুলেশনের টাস্কটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের বাসায় একটা কাজ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা এই প্রোগ্রামটা গিয়ে করবেন, কিন্তু কথা হচ্ছে ইউজার বছরটা কখনো নেগেটিভ ভ্যালু ইনপুট নিতে পারবে না। যেমন আমি একটু রান করে দেখাই। তো আমি এ জায়গায় নেগেটিভ 2015 ইনপুট দিলাম। তো আমারটা কি করতেছে, প্রোগ্রাম রান করতেছে, কিন্তু কথা হইছে বছর তো কি হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না। তো সেটার জন্য আমাকে গিয়ে এই প্রোগ্রামটাতে আপনারা চেঞ্জ করবেন যে ইউজার যাতে কখনো নেগেটিভ ভ্যালু কি করতে না পারে, ইয়ারের জন্য ইনপুট না নিতে পারে। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আর আজকের ক্লাসটা কেমন রাখছে, কারো যদি ক্লাসটাতে কোনো অংশে বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের অ্যাসাইনমেন্টটা আজকের ক্লাসের কমেন্ট সেকশনে পোস্ট করবেন, ঠিক আছে?
তো কারো যদি আজকের ক্লাসটাতে কোনো প্রবলেম থাকে, কোনো একটা পার্ট আপনি বুঝতে পারেন নাই, আমাকে জাস্ট হচ্ছে কমেন্ট করবেন, আমি ডেফিনেটলি ইনশাল্লাহ সেটার অ্যান্সার দিব। তো সাথে সাথে আপনাদের মূল্যবান ফিডব্যাকগুলো কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবার সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি মোহাম্মদ ইয়াসিন তামরির আজকের মতো ক্লাসটি থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।